রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। আজ আমরা আলোচনা করব একটা বাংলা ভৌতিক গল্প নিয়ে। গল্পের নাম বিমল বিপাকে প্রেতিনীর অভিশাপ। আমরা গল্পের কিছু নির্বাচিত অংশ পড়ব আর চেষ্টা করব এর ভেতরের রহস্য, মানে ওই ভয় ধরানো ব্যাপারগুলো একটু তলিয়ে দেখতে। কি বলেন? হ্যাঁ, একদম। গল্পটা বেশ ইন্টারেস্টিং। বিমল বাবু মানে গল্পের মূল চরিত্র। হ্যাঁ, বিমল বাবু একজন অধ্যাপক, তাই না? বাইরে থেকে দেখলে তো বেশ সম্মানিত মানুষ। ঠিক তাই, কিন্তু তার একটা মানে অন্য দিকও ছিল, একটা অন্ধকার দিক। শোনা যায় গ্রামের লোকেরা নাকি তাকে নিয়ে নানা রকম কথা বলতো, ফিসফিস করত। হ্যাঁ, বিশেষ করে রাতের বেলায় বলতো যে মাঝরাতে শালবনের ভেতরে নাকি বিমলবাবুর নিজের ছায়ার পাশে আর একটা ছায়া দেখা যেত। কি রকম ছায়া? অদ্ভুত, লম্বাটে, রোগা, মানে হাড়জিরোজির একটা চেহারা, খুবই অস্বাভাবিক। আচ্ছা, চলুন তাহলে গল্পটার গভীরে যাওয়া যাক। শুরুতেই বিমলবাবুর চরিত্রটা আমি একটু কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। তিনি তো শহরের এক নামকরা কলেজের অধ্যাপক ছিলেন। ক্লাসে ছাত্রদের নীতি শিক্ষা দিতেন, ভালো ভালো কথা বলতেন। কিন্তু ব্যক্তিগত জীবনে সেখানে গল্পটা অন্যরকম, তাই না? হ্যাঁ, গল্পে যেমনটা পাচ্ছি, স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তিনি গভীর রাতে গ্রামের এক বিধবা নারীর বাড়িতে যেতেন। আর গ্রামের লোকজনের কানাঘুষোটাও বেশ ইঙ্গিতপূর্ণ ছিল। ঠিক, যেমন ওই কথাটা, যে বাড়ির জানালায় রাত্রিরে আলো জ্বলে, জানিস তো সেখানে বিমল ঢুকেছে। এটা তার চরিত্র নিয়ে কি বলে? দেখুন, এটা বিমলবাবুর চরিত্রের একটা, যাকে বলে দ্বৈত সত্তা, সেটা তুলে ধরে। একদিকে তিনি সমাজে প্রতিষ্ঠিত, জ্ঞান দিচ্ছেন, অন্যদিকে তার একটা গোপন জীবন আছে যা সমাজের চোখে ঠিক নয়। এই ভণ্ডামিটাই কিন্তু ভয়ের পরিবেশ তৈরিতে সাহায্য করে। কিভাবে? কারণ যে মানুষ নীতি শেখায়, সে নিজেই যখন অনৈতিক কাজ করে, তখন তার পতনটা আরও বেশি ভয়াবহ মনে হয়। আর তার সাথে ওই যে গ্রামের লোকের দেখা অদ্ভুত ছায়াটার কথা বললেন, হ্যাঁ, ওই লম্বাটে ছায়াটা। ওটা কি শুধুই গুজব, নাকি বিমলবাবুর এই গোপন পাপই কোনো অশুভ শক্তিকে ডেকে আনছিল? অথবা খেয়ে জানে, হয়তো ওটা তার নিজেরই ভেতরের কদর্য রূপটার একটা প্রতিচ্ছবি। বাহ, দারুণ একটা পয়েন্ট। এই দ্বৈত জীবন আর ওই রহস্যময় ছায়ার ব্যাপারটা মনে রেখে গল্পের মূল ঘটনায় আসি তাহলে। হ্যাঁ, আসা যাক সে ভয়াল রাতের ঘটনাটা। গল্পের বর্ণনা অনুযায়ী সেটা ছিল এক বর্ষার রাত। চারপাশটা বেশ থমথমে, বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে কাক ডাকছে, কিন্তু কোনো হাওয়া নেই। কেমন যেন দম বন্ধ করা পরিবেশ। ঠিক, ঝড়ের আগে শান্ত অবস্থা যাকে বলে। আর এই রকম রাতেই বিমলবাবু গেলেন সেই বিধবার বাড়িতে। কিন্তু সেদিন যেন কিছু একটা অন্যরকম ছিল। গল্প বলছে সেই নারী খুব ভয় পেয়েছিলেন। হ্যাঁ, তিনি বিমলবাবুকে বারণ করেছিলেন, বলেছিলেন, আজ এসো না, বাড়িটা কেমন যেন অন্যরকম লাগছে, মনে হচ্ছে কেউ যেন শ্বাস ফেলছে আশেপাশে। কিন্তু বিমলবাবু, তিনি তো এসবে পাত্তা দেওয়ার লোক নন। একেবারেই না, বরং তাচ্ছিল্যের হাসি হেসে উত্তর দিলেন, ভয় পাস নাকি? এ তো শুধু রাত, আর রাত মানেই খেলা। কি সাংঘাতিক ঔদ্ধত্য! হ্যাঁ, এই ঔদ্ধত্য, এই অতিরিক্ত আত্মবিশ্বাস, এটাই হয়তো তার পতনের শুরু। যখন কেউ স্পষ্ট সতর্কবাণী পেয়েও সেটাকে হেসে উড়িয়ে দেয়, সে আসলে বিপদকেই ডেকে আনে। তার ওই কথাটা, রাত মানেই খেলা, এটা কি শুধু তার গোপন অভিসার নিয়ে বলা? আমার তো মনে হয় এর আরও গভীর। তিনি হয়তো জীবন বা এমনকি অলৌকিক শক্তিকেও তুচ্ছ জ্ঞান করতেন, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ব্যাপার। আর ঠিক তারপরে? হ্যাঁ, ঠিক তারপরই ঘটল প্রথম অঘটনটা। ঘরের কোণে রাখা আয়নাটা কোনো কারণ ছাড়াই ঝনঝন শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল। এটা তো আর কাকতালীয় বলা যায় না, তাই না? না, একেবারেই না। এটা একটা স্পষ্ট সংকেত, আসন্ন বিপদের প্রথম ঘণ্টা। আর তারপর শুধু তো আয়না ভাঙল না, ভাঙা কাচের টুকরোগুলোতে বিমলবাবু যা দেখলেন সেটা তো আরও ভয়ঙ্কর। কি দেখলেন তিনি? নিজের মুখের বদলে অন্য একটা মুখ,
একটা বিভৎস মুখ, চোখ দুটো যেন গর্ত, ফাঁকা, ঠোঁট দুটো ছেঁড়া। গল্পে লেখা আছে যেন কোনো মরা মানুষ তার দিকে তাকিয়ে আছে। ভাবুন একবার অবস্থাটা। এই প্রতিচ্ছবিটার মানে কি হতে পারে? এটা কি শুধুই তার মনের ভুল, নাকি অন্য কিছু? আমার মনে হয় এটাকে কয়েকভাবে দেখা যায়। এক, এটা হয়তো বিমলবাবুর নিজেরই ভেতরের আসল রূপ, তার পাপী সত্তাটা, যা তিনি লুকিয়ে রাখতেন। আয়না ভাঙার সাথে সাথে সেই মুখোশটাও যেন ভেঙে পড়ল। আচ্ছা। দুই, এটা হতে পারে তার ভবিষ্যতের একটা ভয়ানক ইঙ্গিত, একটা প্রতীকী ছবি। অথবা আরও ভয়ের কথা হলো, হয়তো ওই মুখটা অন্য কোনো সত্তার, যে তার অস্তিত্বটাকেই গ্রাস করতে চাইছে। পরিচয় হারিয়ে ফেলার ভয়, নিজের অন্ধকার দিকটা প্রকাশ হয়ে যাওয়ার ভয়। একদম। এগুলো ভৌতিক গল্পে খুব শক্তিশালী উপাদান। এরপর কি হলো? এরপর পরিস্থিতি আরও জটিল হলো। শুধু আয়না ভাঙা বা ওই মুখ দেখা নয়, পুরো ঘরটাই নাকি কাঁপতে শুরু করলো, মৃদু ভূমিকম্পের মতো। বলেন কি? আর ঘরের একমাত্র আলো ছিল একটা প্রদীপ, সেটাও দপ করে নিভে গেল। সব অন্ধকার, জমাট অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যেই শুরু হলো আসল ভয়। শোনা গেল একটা কণ্ঠস্বর, না একটা নয়, মনে হচ্ছিল যেন হাজার হাজার নারী কণ্ঠ একসাথে ফিসফিস করে বলছে, বিমল, আমরা এসেছি। উফ, গায়ে কাঁটা দিচ্ছে শুনে। আমরা এসেছি। এই আমরা কারা? সেটাই তো প্রশ্ন। এই আমরা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা কোনো একজন ভূতের গলা নয়, এটা একটা সমষ্টিগত উপস্থিতি। মনে হচ্ছে বিমলবাবুর কৃতকর্মের শিকার হয়তো অনেকেই। তার দ্বারা প্রতারিত বা অত্যাচারিত নারীদের আত্মা? হ্যাঁ, সেরকমই ইঙ্গিত, যেন তারা সবাই মিলে প্রতিশোধ নিতে এসেছে। এটা ঘটনাটাকে একটা ব্যক্তিগত স্তর থেকে তুলে একটা সমষ্টিগত অভিশাপের দিকে নিয়ে যাচ্ছে। এর সাথে পরিবেশের বর্ণনাগুলো কিন্তু দারুণ ভয়ের। ঠিক, যেমন দেওয়াল থেকে ধুলো খসে পড়ছে, বাতাসে একটা অদ্ভুত গন্ধ। কিসের গন্ধ? পচা মাংস আর তীব্র কামনার একটা মিশেল গন্ধ। কেমন যেন স্যাঁতসেঁতে গা গুলিয়ে ওঠা। এই গন্ধের ব্যাপারটা কিন্তু সাংঘাতিক। হ্যাঁ, এটা শুধু শারীরিক পচন নয়, যেন নৈতিক পচনেরও গন্ধ। ঠিক বলেছেন। দেখা, শোনা, গন্ধ, এসব ইন্দ্রিয় দিয়ে ভয়টাকে একেবারে দর্শকের বা পাঠকের হাড়ে মজ্জায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরপর যা ঘটল সেটা তো কল্পনারও অতীত। সেই নারী যিনি বিমলবাবুকে সতর্ক করেছিলেন। হ্যাঁ, তার কি হলো? তিনি হঠাৎ মেঝেতে পড়ে গেলেন, আর তার শরীর থেকে বেরিয়ে এলো একটা ছায়া। ছায়া? কিরকম ছায়া? গল্পে যা বর্ণনা আছে তা শিউরে ওঠার মতো। ছায়াটা নারীর মতো দেখতে, কিন্তু তার মুখ নেই। মুখ নেই মানে? মুখের জায়গায় শুধু একটা ফাঁকা গর্ত, আর হাত দুটো অস্বাভাবিক লম্বা, মেঝেতে ঠেকে যাচ্ছে। এ তো ভয়ঙ্কর দৃশ্য। মুখ না থাকার মানে কি? পরিচয়হীনতা? হয়তো তাই। মুখই তো পরিচয়ের প্রধান চিহ্ন। মুখ নেই মানে কোনো সত্তা নেই। অথবা এটা হতে পারে যে বিমলবাবু হয়তো ওই নারীদের মানুষ হিসেবে দেখতেনই না, শুধু শরীর হিসেবে দেখতেন। তাই প্রতিশোধ দিতে আসা সত্তাটাও সেই পরিচয়হীনতার প্রতীক। এটাও হতে পারে। কিংবা হয়তো সেই সত্তার ভয়াবহতা এতটাই বেশি যে তার কোনো মানবিক মুখ থাকতে পারে না। আর ওই লম্বা হাত দুটো যেন শিকারকে ধরার জন্য নাগালের বাইরে যেতে দেবে না। একটা যাকে বলে আনক্যানি ফিলিংস, চেনা জিনিস কিন্তু অচেনা লাগছে, মানুষের মতো কিন্তু মানুষ নয়। হ্যাঁ হ্যাঁ, অচেনা ভয়। এরপর ওই ছায়ামূর্তি কি কিছু বলল? হ্যাঁ, তার কথাগুলো ছিল একেবারে সরাসরি। ফিসফিস করে বলল, তুমি আমাদের শরীর নিয়েছ, এখন আমাদের অন্ধকার তোমার শরীর নেবে। বাবা, কি সাংঘাতিক কথা! আমাদের অন্ধকার তোমার শরীর নেবে, এর মানে কি? সেটাই তো ভাবছি। এটা তো কর্মফলের একটা ভয়ঙ্কর ইকুয়েশন। শরীর নেওয়া মানে শুধু শারীরিক ভোগ নয়, হয়তো সম্মানহানি, জীবন নষ্ট করা, এইসব। আর তার বদলে অন্ধকার শরীর নেবে। এই অন্ধকার হতে পারে মৃত্যু, অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু, হয়তো আত্মার চিরকালীন যন্ত্রণা, বা ওই অশুভ সত্তাগুলোর মধ্যে বিলীন হয়ে যাওয়া। শরীর দিয়ে পাপ, শরীর দিয়েই তার শাস্তি। তারপরই তো অদৃশ্য হাতের আক্রমণ শুরু হলো। হ্যাঁ, গল্পে আছে অদৃশ্য হাত এসে বিমলবাবুকে চেপে ধরল। তার শ্বাস বন্ধ হয়ে আসছে, আর তিনি শুনতে পাচ্ছেন অনেক মৃত নারীর হাসি, কান্না আর ভয়ঙ্কর চিৎকার করে তাকে ডাকছে। এটা শুধু শারীরিক নয়, মানসিক অত্যাচারও। একদম। তার পাপগুলোই যেন মূর্তি ধরে তাকে গ্রাস করতে আসছে। এরপর কি হলো? শেষটা কিরকম?
এই ভয়াবহ ঘটনার পর গল্প চলে যায় পরের দিন সকালে। গ্রামবাসীরা দেখল বিধবার বাড়ির দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। বিমলবাবু সেই নারী? কেউ না, শুধু মেঝেতে পড়ে আছে ভাঙা কাচের টুকরো, আর তার উপর রক্তের মতো লাল কিছু দিয়ে লেখা বিমল বিপাকে। কিন্তু বিমলবাবু কোথায় গেলেন? তার দেহ? সেটাই তো রহস্য। তার কোনো চিহ্ন নেই, মৃতদেহও পাওয়া যায়নি। তিনি যেন উবে গেছেন। এটা তো লাশ খুঁজে পাওয়ার চেয়েও বেশি ভয়ের। একটা অমীমাংসিত প্রশ্ন রয়ে গেল। ঠিক, আর এই রহস্যটা আরও গাঢ় হয় গ্রামের লোকেদের গুজবে। কি গুজব? তারা বলাবলি করতে লাগলো যে বিমলবাবু নাকি অদৃশ্য হননি। তিনি ওই বাড়িটার দেয়ালের মধ্যে, মানে আটকে গেছেন, চিরকালের জন্য বন্দী। দেওয়ালের মধ্যে বন্দী? হ্যাঁ, আর গল্পে এটাও বলা আছে রাতের বেলা ওই বাড়ির পাশ দিয়ে গেলে নাকি এখনো চাপা শ্বাসের শব্দ শোনা যায়, আর ফিসফিসানি, আমরা এসেছি বিমল, তোমার পালা এবার। এই গুজবগুলো, এগুলো কি সত্যি নাকি শুধু কুসংস্কার? কে জানে। ভৌতিক গল্পের মজা তো এখানে। কোনো স্পষ্ট উত্তর নেই, কিন্তু ইঙ্গিত আছে। হয়তো আক্ষরিক অর্থে সত্যি নয়, কিন্তু প্রতীকী অর্থে দেওয়ালের মধ্যে বন্দী হয়ে যাওয়া, এটা তো সেই অন্ধকার শরীর নেবে কথাটারই একটা বাস্তব রূপ, তাই না? হ্যাঁ, যেন ওই বাড়িটায় তার পাপের সাক্ষী, তাকেই গিলে ফেলেছে। তার অস্তিত্বটাই হয়তো মিশে গেছে ওই দেওয়ালের ইট পাথরের সঙ্গে, যেমনটা গ্রামের লোক বিশ্বাস করে। আর ওই ফিসফিসানি, ওটা হয়তো সেই অভিশাপের প্রতিধ্বনি, যা চিরকাল ওই জায়গায় থেকে গেছে। এই যে কোনো সমাধান না দেওয়া, এই অস্পষ্টতা, এটাই কিন্তু ভয়টাকে দীর্ঘস্থায়ী করে তোলে। স্পষ্ট পরিণতির চেয়ে এই রহস্যটাই বেশি ভীতিপ্রদ। সত্যি তাই। বিমল বিপাকে শুধু একটা ভূতের গল্প নয়, এটা মানে ভণ্ডামি, গোপন পাপ, আর তার কি ভয়ানক পরিণতি হতে পারে তারই একটা আখ্যান। হ্যাঁ, একজন আপাতদৃষ্টিতে শিক্ষিত সম্মানিত মানুষের এমন পতন সমাজের অন্ধকার দিকগুলো নিয়েও ভাবতে বাধ্য করে। তার শেষ পরিণতি কি হয়েছিল সেটা হয়তো আমরা জানব না, কিন্তু তার কাজের শাস্তি যে তিনি পেয়েছিলেন সেটা বেশ স্পষ্ট। একদম। আর গল্পটা শেষ হলেও কিছু প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যেমন বিমলবাবু উধাও হওয়ার পর ওই বাড়িটার কি হলো? ওটা কি এখন সত্যি ওই প্রতিহিংসা পরায়ণ সত্তাদের আস্থানা, নাকি বাড়িটাই একটা জীবন্ত অভিশাপ হয়ে উঠেছে? আর যদি গ্রামবাসীদের কথা সত্যি হয়, যদি তিনি দেওয়ালের মধ্যেই মিশে থাকেন, তাহলে তার সেই অস্তিত্বটা ঠিক কী রকম? তিনি কি সব বুঝতে পারছেন, নাকি শুধু একটা অন্তহীন যন্ত্রণা, একটা প্রতিধ্বনি মাত্র? এই প্রশ্নগুলো, এগুলোর উত্তর না থাকাই হয়তো গল্পটাকে আরও বেশি রহস্যময় করে তোলে। ঠিক বলেছেন। শুধু ভয় নয়, একটা বিষণ্ণতাও যেন ঘিরে ধরে। এই রহস্যের জালটা সহজে কাটার নয়।